আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রদ্রোহিতা, দুর্নীতি এবং স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়কে বৈধতা দেবার জন্য বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমান সরকার যে কর্মটি করছেন, এটা নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয় বিশ্লেষক যারা, তাদের মনে নতুন প্রশ্নের উদ্রেক দেখা দিয়েছে। এনসিপির নেতৃবৃন্দ লন্ডন সফর থেকে দেশে প্রত্যাবর্তনের পরে ইউনূস সম্পর্কে যে অভিযোগটা করেছিল, তারা বলেছিল যে লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ইউনূস বাংলাদেশের সরকার এবং সকল ব্যবস্থা তারেক জিয়ার কাছে বিক্রি করে দিয়ে এসেছে। এটা নিয়ে অনেক আলোচনা তখন হয়েছিল। অতি সম্প্রতি পার্লামেন্টে গ্রামীণ ব্যাংক সংশোধন যে অধ্যাদেশ, সেটাকে বৈধতা দেওয়ার মধ্য থেকে নতুন করে সেই প্রশ্নের অবতারণ হয়েছে। অনেকের ধারণা গ্রামীণ ব্যাংক একটা প্রাইভেট ব্যাংক, এটার মালিক ইউনূস। প্রকৃত সত্য কি? না, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি মালিকাধীন ব্যাংক নয়। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সৃষ্ট এই ব্যাংকটি, এবং এই ব্যাংকটিতে সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়েছে রাষ্ট্র, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা। এই ব্যাংকের উপরে রাষ্ট্রের মালিকানা যে পরিমাণ ছিল, ইউনূস তার স্বার্থ সংঘাত অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভুলে গিয়ে তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণ, রাষ্ট্রের মালিকানা কমিয়ে দিয়েছেন। অর্থাৎ জনগণের, সাধারণ মানুষের মালিকানা কমিয়ে তার স্বার্থ, তার নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন। এটাকে কি বৈধতা দেওয়া যায়? জনগণের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত। দ্বিতীয়ত, ইউনূস তার প্রতিষ্ঠানে আগামী 5 বছর ট্যাক্স দিতে হবে না, এই যে সেলফ ডিসিশনটা অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাকে কি বৈধতা দেওয়া কোনো আইনের সংকুলন হয়? অবশ্যই না। কারণ আগামী 5 বছর স্বাভাবিক নিয়মে ট্যাক্স পাওয়া গেলে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স আসতো, এবং সেই ট্যাক্সের টাকাটা জনগণের পক্ষে রাষ্ট্র গ্রহণ করত। তা জনগণের স্বার্থকে এক ব্যক্তিকে, একটা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে কর্তন করার ভিতর থেকে ইউনূসের যে অবৈধ সিদ্ধান্ত, সেটাকে তারেক রহমান তার পার্লামেন্ট নিয়ন্ত্রিত ব্যবস্থায় বৈধতা দিচ্ছেন। তাহলে কি রাষ্ট্রের এবং জনগণের স্বার্থের পরিপন্থী ইউনূসের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সুবিধাকে বৈধতা দিয়ে তারেক রহমান কি প্রমাণ করেছেন? তিনি কি ইউনূসের সঙ্গে চুক্তি করে এসেছেন যে তার যত সুযোগ সুবিধা সেটাকে তিনি বৈধতা দেবেন? অনেকে তো বলতে চান যে ইউনূসের ধারাবাহিকতায় নেপথ্যে ইউনূস, সামনে তারেক সরকার, এটাকে কি আমাদের বিশ্বাস করতে হবে? দ্বিতীয় একটি প্রসঙ্গ খুবই প্রাসঙ্গিক। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ক্ষমতায় থেকে নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, অতি স্বল্প সময়ের ভিতরে, অন্য কারো আবেদনকে মঞ্জুর করেন নাই। ডিজিটাল ওয়ালেট নিয়েছেন। তিনি তার নিজের উপর ধার্যকৃত আদালতের সিদ্ধান্তিত 666 কোটি টাকা ট্যাক্স মওকুফ করেছেন। তার বিরুদ্ধে চলমান সকল দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন। তিনি হেন কাজ নাই তার নিজ স্বার্থ সংশ্লিষ্ট 26টি সুযোগ সুবিধা তিনি নিয়েছেন। এই সুযোগ সুবিধায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র, ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সেই সকল কিছুকে বৈধতা দিয়ে তারেক রহমান ইউনূসের যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, দুর্নীতির অপরাধ, এই বিষয়কে বৈধতা দিয়ে কার্যত সেই দায় কি নিজের কাঁধে নেওয়া যুক্তিসঙ্গত হচ্ছে? একদিন কি এ বিষয়ে কৈফিয়ত দিতে হবে না? অবশ্যই। ইউনূস সম্পর্কে আমরা বিজ্ঞজন যারা, শেখ হাসিনার চরম বিরোধিতা করা সেই মানুষরা কি বলেছিলেন, আমরা একটু শুনি। ইউনূসের এবং ভাড়াটিয়া বুদ্ধিজীবী আলী রিয়াজান তাদের যে নাটক, সেটা শেষ হবে যখন তাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের যখন বিচার হবে। এবং আমি যতটুকু জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আলী রিয়াজ যেটা তো বাংলাদেশের সিটিজেন না সম্ভব। এইটা প্রফেসর কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমান কার্জন, তিনি একজন শিক্ষিত মানুষ, বুদ্ধিমত্তা মানুষ, তার বক্তব্য। সে একটা মিথ্যুক ব্যক্তি, সে এই দেশকে ভালোবাসে না, সে মিথ্যা কথা বলতে ভালোবাসে।
ওর সম্বন্ধে আমি কি বলবো? He's a tout of the international, highest international order tout. বাংলাদেশের খ্যাতিমান একজন আইনজীবী তিনি বলছেন ইন্টারন্যাশনাল হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের একজন টাউট এবং ক্লাউন হচ্ছে ইউনূস। আমরা আরো কয়েকজনের কথা শুনি একটু। শেখ হাসিনাকে একটা কাজের জন্য আমাকে প্রশংসা করতে হবে। ইউনুস এই পাটপাটটাকে পুরো বাংলাদেশের সবার আগে শেখ হাসিনা চিনেছে, আর কেউ চিনে না। এবং শেখ হাসিনার এই দূরদর্শিতার প্রশংসা করতে হবে। সে এই পাটপাটটাকে যে চিনেছিল এই জন্য আমি তাকে স্যালুট করছি। একজন প্রখ্যাত সাংবাদিক আনিস সাহেব তিনি শেখ হাসিনার তীব্র সমালোচক। তিনি বলছেন যে ইউনূসকে আমরা চিনতে পারিনি, ইউনূসকে শেখ হাসিনা চিনেছেন, এই জন্য শেখ হাসিনাকে তিনি বলছেন যে তাকে আমি স্যালুট জানাই। এভাবে ইউনূস সম্পর্কে মন্তব্য সর্বত্র, এবং তিনি কিভাবে ক্ষমতা দখল করেছেন সেটা নিশ্চয়ই আপনাদের অজানা না। আজকে নতুন করে এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হচ্ছে। পার্লামেন্ট যখন অবৈধ ইউনূসের অধ্যাদেশকে বৈধতা দিচ্ছে, তিনি যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন তার স্বীকারোক্তিটা তিনি ক্লিনটন ফাউন্ডেশনে যে কথা বলেছিলেন, আমরা সেই বিষয়টাকে একটু দেখি আবার। It just look like any other young person. তিনি বলছেন যে এখানে ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে তিনি বলছেন যে কোনো কিছু হঠাৎ করে ঘটে নাই, যা কিছু হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এটা হয়েছে, অর্থাৎ সুপরিকল্পিতভাবে এটা যে করা হয়েছিল সেই কথাটা তিনি ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে নিজে সেটা স্বীকারোক্তি করেছেন। এবং আলটিমেটলি তাদের টার্গেটটা ছিল যে শেখ হাসিনাকে উচ্ছেদ করা এবং ইউনূসের স্বার্থ রক্ষা করা। সেই বিষয়টি এখন প্রমাণিত সত্য। প্রসঙ্গ এসেছে ইউনূসের রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দেওয়া, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কাজ করা, প্রায় 26টি সুযোগ সুবিধা নেওয়া, দুর্নীতির মামলাকে ক্ষমতার অপব্যবহার করে তুলে নেওয়া, এই সকল ঘটনার অ্যাপ্রুভ করানো, অনুমোদন করানোর মধ্য থেকে বর্তমান সরকার প্রধান তারেক রহমান ইউনূসের অপকর্মের ধারাবাহিকতার দায় দায়িত্ব নিজ স্কন্ধে নিচ্ছে। যারা একসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, আজ তারাই ভারতের ক্ষমতাসীন বিজেপির কাছে গোপনে চিঠি পাঠাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং নয়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার একযোগে ভারত সফরের সকল আলোচনাকে ছাপিয়ে তারেক রহমানের এই গোপন চিঠি নিয়েই সকলে আলাপ করছেন। কি আছে এই চিঠিতে? একজন ভারতীয় বিশ্লেষক বলছেন, চিঠিতে আর যাই থাকুক বাংলাদেশের জন্য কিছু নেই, আছে বিজেপির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন। কিসের কৃতজ্ঞতা? কিসের আবার? ক্ষমতায় বসানোর জন্য? আগের ভিডিও তো দেখেছেন। গত 7ই এপ্রিল দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিজেপির 2 নেতার সাথে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে তিনি তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন বিজেপি সভাপতি নীতিন নবীনের উদ্দেশ্যে। মজার বিষয় হলো, এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরের ফাঁকে এই সৌজন্য সাক্ষাৎকার আয়োজিত হয়, যেখানে বিজেপি নেতারা হুমায়ুন কবিরকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বই হোয়াই ইন্ডিয়া ম্যাটার্স উপহার দিয়েছেন। এই পুরো বিষয়টি থেকে স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন কতটা জরুরি হয়ে পড়েছে। এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বাংলাদেশের 2024 সালের আগস্ট মাসে। 2024 সালের জুলাই মাসে যে তথাকথিত গণ আন্দোলনের মাধ্যমে আগস্টে এসে শেখ হাসিনার সরকারকে হটানো হয়েছিল, সেই তথাকথিত আন্দোলনের ভারত বিরোধী মনোভাব ছিল অন্যতম প্রধান চালিকা শক্তি। ভারতের দালাল হিসাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তার ভিত্তিতেই মূলত জনমনে ক্ষোভ উস্কে দেওয়া হয়েছিল এবং মানুষকে রাস্তায় নামানো হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতা দেখুন। আজকের বাস্তবতা দেখে মনে হচ্ছে ক্ষমতার স্বাদ পেয়ে তারেক রহমানের সরকার বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক ছাড়া বাংলাদেশের পক্ষে টিকে থাকা কঠিন। এই উপলব্ধি তাদের বাধ্য করেছে ভারতের কাছে হাত বাড়াতে। কিন্তু এখানে রয়েছে মূল সমস্যা।
শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল রাষ্ট্রীয় পর্যায়ে, যেখানে দুই দেশের সরকার বা সরকার প্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল। কিন্তু তারেক রহমান একটি রাজনৈতিক দলের নেতার কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন কেন বলুন তো? এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে বর্তমান বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক মর্যাদা আসলে কতটা ভঙ্গুর, কতটা নাজুক। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যখন নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কথা বলতে পারতেন, তখন তারেক রহমানকে বিজেপি সভাপতির কাছে গোপনে চিঠি পাঠাতে হয় বা গোপন চিঠি পাঠাতে হয়। চিঠির বিষয়বস্তু গোপন রাখার বিষয়টিও মানুষের মনে প্রশ্ন তুলেছে স্বাভাবিকভাবে। সাধারণ কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী এ ধরনের চিঠির মূল বিষয়বস্তু সাধারণত প্রকাশ করা হয়, কিন্তু এক্ষেত্রে যে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে তা থেকে অনুমান করা যায় যে এতে এমন কিছু আছে বা ছিল যা প্রকাশ হলে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমি যতটা মনে করছি তা হলো, যে মুচলেকা দিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছিলেন সেই মুচলেকা স্মরণ করিয়ে দেওয়া এবং একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি, যা এই চিঠিতে উল্লেখ নেই বলেই প্রতীয়মান হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে দাবি করেছে যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় নেতৃত্বের বৈঠক শেষে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু ভারতের কোনো সরকারি বিবৃতিতে তো বটেই কেউ এই দাবির স্বীকৃতি দিচ্ছে না। এর অর্থ হলো, হয় বাংলাদেশ সরকার প্রকৃতপক্ষে এই দাবি তোলেনি, অথবা তুললেও তা এতটাই দুর্বলভাবে করেছে যে ভারত সেটাকে গুরুত্ব দেয়নি বা পাত্তাই দেয়নি। আরেকটি বিষয় হলো তারেক রহমানের সরকারের বৈধতার প্রশ্ন। এই সরকার এসেছে একটি অস্থায়ী সরকারের সাজানো নির্বাচনের মাধ্যমে। গত ১.৫ বছর ধরে অবৈধ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। এই পরিস্থিতিতে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় বসেন। তাই আন্তর্জাতিক অঙ্গনে তার সরকারের গ্রহণযোগ্যতা আসলে সীমিত, প্রশ্নবিদ্ধ। এই দুর্বল অবস্থানই তাদেরকে বাধ্য করেছে ভারতের কাছে নতজানু হতে। এমনকি ভারতের কাছে মুচলেকা দিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন বলেও আন্তর্জাতিক মিডিয়া থেকেই আমরা জানতে পারি। মজার বিষয় হলো, যে সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলে ক্ষমতায় বসেছে সেই সরকারকেই এখন ইন্ডিয়া ফার্স্ট নীতির অনুসরণ করতে দেখা যাচ্ছে। তেল এবং সারের জন্য ভারতের কাছে ভিক্ষা করতে হচ্ছে, ভিসা নীতি নমনীয় করার অনুরোধ জানাতে হচ্ছে করজোড়ে। তারেক রহমানের চিঠি লেখার ইতিহাস দেখলেও একটি প্যাটার্ন পাওয়া যায়। তিনি মোদীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন, চিঠি লিখেছিলেন। মধ্যপ্রাচ্যের নেতাদের কাছে সংহতি জানিয়ে চিঠি লিখেছেন। জাতিসংঘ মহাসচিবকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। কিন্তু বিজেপি সভাপতিকে লেখা চিঠিটি একটু আলাদা, কারণ এটি কোনো রাষ্ট্রপ্রধানকে নয়, একটি রাজনৈতিক দলের প্রধানকে লেখা চিঠি। এই চিঠির মাধ্যমে তারেক রহমান আসলে একটি বার্তা দিতে চেয়েছেন যে তার সরকার ভারতের সম্পূর্ণ অনুগত ছিল, আছে এবং থাকবে। কিন্তু এই আনুগত্যের মূল্য কি? শেখ হাসিনার আমলেও ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু সেটা ছিল সমতার ভিত্তিতে। দুই দেশের স্বার্থ রক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশ একতরফাভাবে ভারতের কাছে সবকিছু সমর্পণ করে দিচ্ছে। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার বক্তব্য থেকেও এটা স্পষ্ট যে ভারত তার নিজের স্বার্থেই যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। তারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে, এখন বিএনপির সাথেও কাজ করতে প্রস্তুত। এর মানে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো তাদের স্বার্থ, বাংলাদেশের কোন দল ক্ষমতায় আছে সেটা নয়। এই পুরো প্রসঙ্গটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যে সরকার জনগণের কাছে ভারত বিরোধিতার বুলি আউড়ে ক্ষমতায় এসেছে, সেই সরকারই এখন গোপনে ভারতের কাছে নতি স্বীকার করছে। এটা প্রমাণ করে যে রাজনৈতিক স্লোগান আর বাস্তব নীতির মধ্যে কত বড় ফাঁক থাকতে পারে। তারেক রহমানের এই চিঠি আসলে বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণাও বটে। তারা ভোট দিয়েছিল বা তারা তারেক সরকারকে সমর্থন দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম নীতির প্রত্যাশায়, কিন্তু পেয়েছে একটি ভারত নির্ভর সরকার। পার্থক্য শুধু এটুকুই যে শেখ হাসিনা অন্তত প্রকাশ্যে ভারতের সাথে সম্পর্কের কথা বলতেন, কিন্তু তারেক রহমান সেটাও গোপনে করছেন। এই চিঠি থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে বাংলাদেশের বর্তমান সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতার কতটা অভাব রয়েছে। স্বাভাবিক কূটনৈতিক চ্যানেল ব্যবহার না করে একটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো কূটনৈতিক অভিজ্ঞতার অভাবকেই প্রতিফলিত করে।
ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য শক্তিও বটে। শেখ হাসিনার সরকার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের জন্য ভারতের কাছ থেকে যতটুকু আদায় করা সম্ভব সবটাই করতে সমর্থ হয়েছিলেন। তবুও শেখ হাসিনার সরকারকে ভারতের তাবেদার বলে অপবাদ সইতে হয়েছে এবং সে কারণেই তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হয়েছে। কিন্তু এখন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যারা ক্ষমতা ভাগাভাগি করছেন, তারা মুখে ভারত বিরোধিতার ধোঁয়া তুললেও ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে কিংবা ভারতের কাছ থেকে তেল ভিক্ষার জন্য দুধ পাঠিয়েই শুধু থামছেন না, গোপনে আরো কি কি দিয়ে দিচ্ছেন ভারতকে, সে খবর কি আপনি জানেন? মনে হয় না জানেন, কারণ আপনাকে এসব কিছুই জানানো হচ্ছে না বা জানতে দেওয়া হচ্ছে না। বিজেপি সভাপতিকে লেখা ভারত সরকারের চিঠি আসলে বাংলাদেশের বর্তমান সরকারের দুর্বলতা এবং নির্ভরশীলতারই প্রতিচ্ছবি। এই চিঠি প্রমাণ করে যে বাংলাদেশ ফার্স্টের বুলি আওড়ানো সরকারটি আসলে ভারত ফার্স্ট নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছে। আর এই বাধ্যবাধকতার কারণই হলো তাদের অসাংবিধানিক এবং অবৈধ উৎপত্তি, ক্ষমতা প্রাপ্তি এবং সেই যে মুচলেখার কথা বলেছিলাম আগের ভিডিওতে, দয়া করে দেখে নেবেন, সেখানেই সব উত্তর আছে। কেন গোপন চিঠি লিখতে হচ্ছে আর মুখে মানে ভারত মারো বলা হলেও আসলে ভারতের পায়ের কাছে নতজানু হয়ে থাকাটাই এই সরকারের মূলনীতি হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আইন করা হয়েছে। এই বিষয়ে আপনার কি বলার আছে? আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিবৃত্ত অনেক লম্বা, কারণ এই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই কিন্তু 6 দফা বাঙালির মুক্তি সনদ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি বলা হয় তাহলে 52 ভাষা আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি বলা হয় তাহলে আইবের মার্শাল্লার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল বাঙালির অধিকার জন্য, সেই নেতৃত্ব দেওয়াটা। একইভাবে 62তে হামিদুর রহমান শিক্ষা কমিশন আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ। 69-এর গণ অভ্যুত্থান আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছিল। বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ সর্বোচ্চ ম্যান্ডেট পেয়েছিল 1970 সনের নির্বাচনে। আওয়ামী লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংগঠন বলা হলে সেই সংগঠনই কিন্তু যুদ্ধের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এনে দিয়েছে। এই আওয়ামী লীগের নেতৃত্বের সরকারই কিন্তু মাতৃভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার যে কৃতিত্ব সেটা অর্জন করেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ একটা প্রাকৃতিক বিপর্যয়ের এবং ভয়াবহ একটা খারাপ অবস্থা রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে। প্রতিটি গ্রামে বিদ্যুৎ, প্রতিটি গ্রামে ইলেকট্রনিক ব্যবস্থা, ইন্টারনেট কমিউনিকেশনস, প্রতিটি জেলায় উন্নত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে তাদেরকে পড়ার সুযোগ সুবিধা করে দেওয়া, নারীর অধিকার নিশ্চিত করা, 125টি ব্যবস্থাপনার মধ্য দিয়ে 125টি কর্মসূচির মধ্য থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক করে দেওয়া হয়েছে। এই সন্ত্রাসী আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু বাংলাদেশে নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, 3rd টার্মিনাল হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে এবং বাংলাদেশের হেন কোনো প্রান্ত নাই যেখানে শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা হয়নি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং একটা মানুষ যাতে গৃহহীন না থাকে সেজন্য সরকারি ভূমিতে সরকারি টাকায় বাড়ি করে দিয়ে, দলিল করে দিয়ে, বিদ্যুতায়িত করে দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু পরাধীনতার থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বলছে, সেই সরকারের প্রধানমন্ত্রীর বাবা এই আওয়ামী লীগের অধীনে চাকরি করেছেন। এই আওয়ামী লীগের অধীনে থেকে তারা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর সেই সময় যারা বিরোধিতা করেছিল, আজকে তাদের বাহবা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগকে কি সন্ত্রাসী সংগঠন হিসাবে কোনো কোর্ট জাজমেন্ট দিয়েছে?
কেউ কি বলেছে যে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন? বরং যারা গণহত্যা করেছে ৭১ সনে, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে বঙ্গবন্ধু হত্যার পরে এবং অকাতরে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে কোর্ট মার্শালের নামে, সেই সকল পক্ষ একত্রিত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে আমার আশঙ্কা একদিন ওরা বলে ফেলবে কিনা যে এই বাংলাদেশটাকে নিষিদ্ধ করে পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাই। কারণ জামাতের এক ব্যারিস্টারের ইন্টারভিউতে দেখলাম তিনি বলছেন যে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর তাদের পরাজয় হয়েছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিষিদ্ধ করে, জয় বাংলাকে নিষিদ্ধ করে তারা কি এই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করতে চায়?